ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমার এই চ্যানেলে ক্লাস 11-এর রিভাইজ সিলেবাস অ্যানথ্রোপোলজি রিভাইজ সিলেবাসের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে অ্যানথ্রোপোলজিতে নৃবিজ্ঞান কী বা তার নৃবিজ্ঞান বিষয়টা কী এবং তার সংজ্ঞা। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির মধ্যে অন্যতম হচ্ছে নৃবিজ্ঞান। মানুষের সামগ্রিক বা পূর্ণাঙ্গ অধ্যয়ন করা হয় কিন্তু এই নৃবিজ্ঞানে, মানে মানুষ সম্পর্কিত যাবতীয় আলোচনা হয় কিন্তু সমাজবিজ্ঞানের এই শাখা নৃবিজ্ঞানে, অর্থাৎ মানুষের সামগ্রিক অধ্যয়নকে বলা হচ্ছে কিন্তু নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানের সংজ্ঞা বলতে যেটা আমরা বুঝি, প্রথম আমরা দেখব যে নৃবিজ্ঞানের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে অ্যানথ্রোপোলজি। এই অ্যানথ্রোপোলজি দুটি কথার কিন্তু সামেশন, যোগফল। এই দুটি কথা কি কি? অ্যানথ্রোপস ও লোগস কথা দুটি এসছে গ্রিক থেকে। গ্রিক শব্দ অ্যানথ্রোপস কথার অর্থ হলো মানুষ এবং লোগস কথার অর্থ হলো স্টাডি বা অধ্যয়ন। অতএব যদি বিচার করি আমরা শাব্দিক অর্থে যদি দেখি, তাহলে অ্যানথ্রোপোলজি কথার অর্থ হচ্ছে দ্য স্টাডি অফ ম্যান বা দ্য সায়েন্স অফ ম্যান, অর্থাৎ মানুষের পাঠ বা মানুষ সম্পর্কিত বিজ্ঞান বা নৃবিজ্ঞান। বেশ কিছু নৃবিজ্ঞানী আছেন, যেমন তার মধ্যে ম্যালিনস্কি বলেছেন যে অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষের কালচার এবং মানুষের সমগ্র দিকের একটা বিজ্ঞানসম্মত আলোচনা হচ্ছে অ্যানথ্রোপোলজি। ক্রোবার বলেছেন মানুষের চিন্তা, ভাবনা, বিশ্বাস, সামাজিক আচার আচরণ, দৈহিক গঠন সমস্ত কিছুর বিজ্ঞানসম্মত পাঠ হলো নৃবিজ্ঞান। হেবেল বলেছেন যে একটা মানুষকে সামগ্রিক সত্তা থেকে বিচ্ছিন্নভাবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা যায় না। মানে হেবেলের মতে হচ্ছে অ্যানথ্রোপোলজি কথার অর্থ হচ্ছে একটা মানুষের সামগ্রিক দিক বা সামগ্রিক সত্তা হিসেবে তার বিচার বিশ্লেষণকে বলা হচ্ছে কিন্তু নৃবিজ্ঞান। আচ্ছা, অতএব বলা যায় নৃবিজ্ঞান হলো মানুষ সংক্রান্ত পূর্ণাঙ্গ অধ্যয়ন। আচ্ছা, চলে আসি নৃবিজ্ঞানের মূল বিষয়বস্তু বা নৃবিজ্ঞান জিনিসটা কি বা কোন কোন জিনিসগুলোকে নিয়ে আলোচনা করে সেটা সম্পর্কে একটু ধারণা নিই। আচ্ছা, মানুষ ও তার সংস্কৃতি হচ্ছে নৃবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। এখানে নৃবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত বা নৃবিজ্ঞানের মূল বিষয়বস্তু, যে নৃবিজ্ঞান জিনিসটা কি, কোন কোন দিকে ফোকাস করছে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব। প্রথম আসছি মানবদেহের গঠন প্রণালী। নৃবিজ্ঞান, যেখানে আমরা বলছি নৃ কথার অর্থ মানুষ, বিজ্ঞান কথার অর্থ হচ্ছে যে মানুষ সম্পর্কিত বিজ্ঞান, তাই সেখানে আমরা অবশ্যই মানুষের দেহের গঠনটা একটা খুব প্রাসঙ্গিক দিক হবে নৃবিজ্ঞানে, সেটা আমরা বুঝতেই পারছি নাম থেকে যে নৃবিজ্ঞান মানে যখন মানুষ সম্পর্কিত অধ্যয়ন, তাহলে সেখানে অবশ্যই মানবদেহের গঠন প্রণালীটা আমাদের জানতেই হবে, পড়তেই হবে। তাহলে মানবদেহের গঠন প্রণালী নৃবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এখান থেকে আমরা মূলত মানুষের উৎপত্তি কিভাবে হয়েছে, তার অ্যানসেস্টার কারা ছিল, তার বিকাশের ধারা কিভাবে এগিয়েছে, এই সমস্ত কিছু কিন্তু এই অংশের মধ্যে আলোচনা করা হয়। আচ্ছা, মানব জীববিজ্ঞান। মানব জীববিজ্ঞান কী হলো? মূলত নৃবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মানব জীববিজ্ঞান। সাধারণভাবে বর্তমান সময়ের মানুষের গবেষণা ছাড়াও প্রাচীনকালে কাদের থেকে মানুষের উৎপত্তি, মানুষের জৈবিক বিভিন্নতা, তার মাত্রা, বিভিন্নতার মাত্রা, তারপর হচ্ছে মানব এই প্রভৃতি দিকগুলো কিন্তু এই মানব জীববিজ্ঞান বিষয়ের মধ্যে আলোচনা করা হয়। তাই মানব জীববিজ্ঞান হিসেবে নৃবিজ্ঞান এই সকল জিনিসগুলো নির্ণয়ে কিন্তু ভূমিকা পালন করে। অর্থাৎ মানব জীববিজ্ঞানটা কিন্তু নৃবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আমরা বলতে পারি। এখানে আমরা নৃবিজ্ঞানের মূল বিষয়বস্তু বলতে বুঝতে চাইছি যে নৃবিজ্ঞান একটা মানুষের আলোচনায় কোন কোন দিকে ফোকাস করে। তার গঠন প্রণালীর দিকে যেমন ফোকাস করে, তার সামগ্রিক বিকাশ কোথা থেকে হয়েছে, কোন ধাপে তার বিকাশের গতি এগিয়েছে, তার বিভিন্নতা কীরকম, কোন প্রাণীর সাথে তার সাদৃশ্য রয়েছে, বৈসাদৃশ্য, এই সমস্তগুলো কিন্তু নৃবিজ্ঞানের আলোচনা বিষয়। তাই মানবদেহের গঠন প্রণালীতে যেমন নৃবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, মানব জীব বিজ্ঞানটাও কিন্তু নৃবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এবার চলে আসি নৃতাত্ত্বিক বংশগতিবিদ্যা, কঙ্কাল গতিবিদ্যা, কঙ্কাল জীববিজ্ঞান ও মানব অভিযোজনবিদ্যা। এই সমস্তগুলো কিন্তু নৃতত্ত্বের একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কারণ নৃবিজ্ঞান আমরা জানি মানব সম্পর্কিত বিজ্ঞান, তাই মানব সম্পর্কিত বিজ্ঞান যখন পড়ব, তার দেহের গঠন প্রণালী যখন পড়ব, তাহলে তার কঙ্কালের গঠন আমাদের জানতে হবে, তার বংশগতির ধারা কিভাবে এগিয়েছে, প্রাচীনকালে প্রথম কোন মানুষ এসেছিল, বিবর্তনের ধারায় বর্তমানে কারা এসছে, বা কীভাবেই বা বিভিন্ন মানুষ অভিযোজিত হয়েছে এই পৃথিবীর বিভিন্ন পরিবেশে, সেই সমস্ত কিন্তু নৃবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। মানবদেহের গঠনতন্ত্র।
মানবদেহের গঠনতন্ত্রও কিন্তু নৃবিজ্ঞানের একটা খুব উপজীব্য বিষয়। দেহের কাঠামো কী ধরনের, প্রাচীনকালে কাঠামো কেমন ছিল, সময়ের সাথে বিবর্তিত হয়ে কেমন হয়েছে, এই সমস্ত প্রয়োজনীয় তথ্য কিন্তু নৃবিজ্ঞানীরা নৃবিজ্ঞানের মাধ্যমে প্রদান করে থাকে। আচ্ছা, মানবদেহের পরিমাপবিদ্যা, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অংশ কিন্তু নৃবিজ্ঞানের। পরিমাপবিদ্যা মানে এক একটা অঙ্গের সাথে এক একটা অঙ্গের কি মিল বা অমিল রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ এক একটা অঙ্গের পরস্পরের সাথে কতটা বিভিন্নতা রয়েছে, এই সমস্তগুলো এক একটা অঙ্গের সামঞ্জস্য কিভাবে বিধান করা হয়েছে, তাদের যে মাপ কতটা পরিমাণে, প্রাচীনকালের একজন মানুষের একটা হাতের মাপ কীরকম ছিল, বর্তমান দিনের উন্নত মানুষের হোমোস্যাপিয়েন্সের হাতের মাপ কীরকম, এই সমস্ত পরিমাপ কিন্তু অ্যানথ্রোপোলজির এই শাখা থেকে কিন্তু বা এই ভাগে হয়, অর্থাৎ এই পরিমাপ বিদ্যাটাও কিন্তু অ্যানথ্রোপোলজির একটা খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আচ্ছা, জাতি গোষ্ঠীর জীবনযাপন পদ্ধতি, বিভিন্ন জনগোষ্ঠী তথা জাতির জীবনযাপন সম্পর্কে আলোচনা নৃবিজ্ঞানের অন্যতম বিষয়। মানব জীবন ভিত্তিক আচার আচরণ পর্যালোচনা, মানব জীবনের গতি প্রকৃতি আলোচনা করাও কিন্তু নৃবিজ্ঞানের অপর অন্যতম আলোচ্য বিষয়। মানব জীবনের গতি প্রকৃতি, মানব জীবনের গতি প্রকৃতি আলোচনা করাও নৃবিজ্ঞানের অন্যতম কাজ। নৃবিজ্ঞানের অন্যতম শাখা যেটা হচ্ছে কালচারাল অ্যানথ্রোপোলজি বা সাংস্কৃতিক অ্যানথ্রোপোলজির কাজ হচ্ছে মানব জীবনের গঠন, বিকাশ, পরিপূর্ণতা যে দিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের পর্যবেক্ষণ করা, তাদের নিয়ে যথাযথ একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, এগুলো কিন্তু নৃবিজ্ঞানের একটা অংশ। বিলুপ্ত সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতেও কিন্তু এই আমাদের নৃবিজ্ঞান সাহায্য করে, মানে নৃবিজ্ঞানের এইটাও কিন্তু একটা অংশ, এই বিলুপ্ত সংস্কৃতি সম্পর্কে জানা। প্রত্নতত্ত্ব, প্রত্নতাত্ত্বিক নৃবিজ্ঞান তো খুবই একটা গুরুত্বপূর্ণ নৃবিজ্ঞানের অংশ। প্রাচীন ভাস্কর্য, শিল্পকার্য প্রভৃতি নিয়ে আলোচনাও কিন্তু নৃবিজ্ঞান করে থাকে। তাহলে এই উপরিউক্ত সমস্ত বিষয়গুলো কিন্তু নৃবিজ্ঞানের ভেতরেই কিন্তু বিভিন্ন ভাগে কিন্তু আলোচনা হয়ে থাকে। এবার চলে আসে নৃবিজ্ঞানের পরিধি। এই পরিধি আর নৃবিজ্ঞানের মূল বিষয় এরা কিন্তু পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। পরিধি বলতে আমরা মূল বিষয়ের মধ্যেই পরিধি লুকিয়ে আছে, যে পরিধি মানে নৃবিজ্ঞান কত দূর অবধি এর ব্যাপ্তি বা কত দূর অবধি ছড়িয়ে রয়েছে, বা নৃবিজ্ঞানের মধ্যে কোন কোন জিনিসগুলোকে ইনক্লুড করা হয়েছে। যেমন মানব দেহ নিয়ে আলোচনা, এই দিকে কিন্তু নৃবিজ্ঞানের পরিধি ব্যাপ্তি ঘটেছে, কারণ মানব দেহ অবশ্যই নৃবিজ্ঞানের একটি মূল বিষয়বস্তুতেই আমরা দেখে এসেছি মানব দেহ গঠন। তা অবশ্যই মানব দেহের গঠন, যেহেতু নৃবিজ্ঞান মানুষের বিজ্ঞান, তাই এখানে মানব দেহের গঠন সম্পর্কে ধারণা আমাদের নিতেই হবে। তার রং, তার ত্বকের গঠন, তার দাঁতের গঠন, ত্বকের রং, চুলের রং, সমস্ত কিছু কিন্তু এই নৃবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। বংশগতি ও উত্তরাধিকার নিয়ে আলোচনা, এই বংশগতি এবং উত্তরাধিকার এটাও কিন্তু নৃবিজ্ঞানের একটা খুব উপজীব্য বিষয়, বা এই অবধি কিন্তু নৃবিজ্ঞানের পরিধির মধ্যে কিন্তু এরাও কিন্তু প্রবেশ করেছে, বা পরিধি কিন্তু বলতে পারি আমরা নৃবিজ্ঞানের যে অনেক দূর বিস্তৃত, তার মধ্যে কিন্তু বংশগতি এবং উত্তরাধিকার এই সমস্ত জিনিসগুলোও কিন্তু রয়েছে, যে কার থেকে কোন মানুষ বর্তমান দিনে এসছে, কিভাবে বিবর্তনের ধারায় এগিয়েছে, এই সমস্তগুলো কিন্তু আমরা এই অংশের মধ্যে জেনে থাকি। তাহলে বলতে পারি যে নৃবিজ্ঞানের পরিধি অনেকটা দূর অবধি ছড়িয়েছে। ভাষাতত্ত্ব নিয়ে নৃবিজ্ঞান আলোচনা করে থাকে। ভাষাতত্ত্ব হচ্ছে কালচারাল অ্যানথ্রোপোলজির একটা খুব আলোচ্য বিষয়। ভাষার উৎপত্তি, বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে, কোন ভাষা থেকে কোন ভাষা এসেছে, সংকেত থেকে কিভাবে ভাষার উৎপত্তি হলো, এই জিনিসগুলো কিন্তু ভাষাতত্ত্বের মধ্যে আলোচনা হয়ে থাকে। আচ্ছা, মানব জাতির উৎপত্তি সংক্রান্ত আলোচনা। জ্ঞাতি সম্পর্ক, জ্ঞাতি মানে বংশগত বা রক্ত সম্পর্কীয় জ্ঞাতি, কার সাথে কার সম্পর্ক তৈরি হলো, বৈবাহিক সূত্রে কিভাবে সম্পর্ক হলো, প্রথাগত সূত্রে বা কাল্পনিক সূত্রে কিভাবে আমাদের বংশ কার সাথে কার সম্পর্ক স্থাপিত হলো, এই বিভিন্ন জিনিসগুলোও কিন্তু নৃবিজ্ঞানের মধ্যেই কিন্তু রয়েছে। এই সমস্ত জিনিসগুলো নির্ণয়ে কিন্তু নৃবিজ্ঞান খুব তাৎপর্য ভূমিকা পালন করে। তাই বলতে পারি যে এই সব ক্ষেত্রেও কিন্তু নৃবিজ্ঞানের পরিধি অনেকটাই বিস্তৃত হয়েছে। মানুষের সংস্কৃতি নিয়ে আলোচনা করে নৃবিজ্ঞান, সভ্যতার ক্রমবিকাশের ধারা নিয়ে নৃবিজ্ঞান আলোচনা করে, প্রত্নতত্ত্ব সম্পর্কে আলোচনা করে নৃবিজ্ঞান, সামাজিক বিভিন্ন কার্যাবলী, মানুষের বিভিন্ন কার্যাবলী, সমাজের উন্নতি, পিছিয়ে পড়া সমাজের উন্নতি কিভাবে করা যায় বিভিন্ন নিয়ম নীতিকে কাজে লাগিয়ে, সেগুলো সম্পর্কে ধারণা দেয় সামাজিক নৃবিজ্ঞান। তারপরে অর্থনৈতিক দিকের আলোচনা করে, উৎপাদন, বন্টন, সঞ্চয়, লগ্নি, বিনিময়, হস্তান্তর, মালিকানা প্রভৃতি অর্থনৈতিক নৃবিজ্ঞানের অন্তর্ভুক্ত। অর্থাৎ নৃবিজ্ঞান মানুষের অর্থনৈতিক অভাব বা চাহিদা মেটানোরও চেষ্টা করে। সম্পত্তির উত্তরাধিকার কিভাবে হবে সে সম্পর্কেও ধারণা প্রোভাইড করে নৃবিজ্ঞান।
বর্ণবাদ সম্পর্কেও কিন্তু একটা ধারণা নৃবিজ্ঞানের মধ্যে রয়েছে। এছাড়া মানব কল্যাণেও কিন্তু নৃবিজ্ঞানকে বিভিন্নভাবে নৃবিজ্ঞানীরা কাজে লাগিয়ে পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নতি ঘটানোর চেষ্টা করেছে। তাহলে এইটা হচ্ছে নৃবিজ্ঞানের সমগ্র পরিধি, যে একটা নৃবিজ্ঞানের ব্যাপ্তি কত দূর অবধি সে ছড়িয়ে রয়েছে। সে একাধারে যেমন মানবদেহ নিয়ে আলোচনা করছে, বংশগতি উত্তরাধিকার নিয়ে আলোচনা করছে, অপরদিকে মানুষের ভাষার কিভাবে উৎপত্তি হলো, তার অর্থনৈতিক ক্রমবিকাশ কিভাবে হলো, এই সমস্ত দিক নিয়েও কিন্তু আলোচনা করছে। তাহলে বলতে পারি নৃবিজ্ঞানের পরিধি কিন্তু অনেকটাই ব্যাপ্তি ঘটেছে। আচ্ছা, এখান থেকে তোমরা, আমি নোটসের লিঙ্কটা আমি পিডিএফ আকারে দিয়ে দেবো। তাছাড়া এখান থেকেও চাইলে তোমরা নোটসটা নিয়ে নিতে পারো, টুকে নিতে পারো। আর এরপরে আমি এমসিকিউটাও প্রোভাইড করব ধীরে ধীরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে। তো তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটু কমেন্ট করো, জানিও যে কী চাইছো, কেমনভাবে চাইছো। থ্যাংক ইউ।